নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। গ্রেপ্তার করো একে। আর সরাইখানার একটা ঘরে বন্দি করে দাও। রেগে আগুন হয়ে থাকা বীরেন্দ্র প্রতাপ সৈনিকদের আদেশ দিল আর দ্রুত সরাইখানার মধ্যে যেতে লাগলো। সৈনিক ইতস্তত করে এগিয়ে এলো। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা চন্দ্রাবতীর হাতে বেড়ি পড়াতে লাগলো। ইতিমধ্যে সূর্যপ্রতাপ ও মোহিনী ওখানে এসে উপস্থিত হলো। এই দৃশ্য দেখে ওরাও খুব অবাক হয়ে গেল। সূর্যপ্রতাপ সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু বীরেন্দ্র প্রতাপ কঠিন স্বরে ওকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে। বিশ্রাম আর খাওয়া দাওয়া অনেক হয়েছে। এখন তাড়াতাড়ি আম দরবারে যাওয়ার ব্যবস্থা করো। সূর্যপ্রতাপের কিছু বলার সাহস হলো না, কিন্তু মোহিনীর মনে সন্দেহ হলো। ওর নজর বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতীর মুখের মধ্যে ঘোরাফেরা করছিল। চন্দ্রাবতীকে রাজ সৈনিক গ্রেপ্তার করে সরাইখানার একটা ঘরের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু চন্দ্রাবতীর মুখে একটু চিন্তার ছাপ ছিল না। বীরেন্দ্র প্রতাপ, সূর্যপ্রতাপ ও মোহিনীর সঙ্গে সারা দিন প্রজাদের দুঃখ দুর্দশা দূর করতে ব্যস্ত ছিল। মোহিনী লক্ষ্য করছিল বীরেন্দ্র প্রতাপ শুধু ব্যস্ত হওয়ার অভিনয় করছিল, আসলে ওর মন অন্যদিকে ছিল। ও রেগে গিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, সারা পৃথিবীর সামনে অপমান করে চন্দ্রাবতীকে, কিন্তু নকল দাড়িগোঁফ থাকা সত্ত্বেও ওকে চিনে ফেলল। কিন্তু আজ ও সরাইখানার বাইরে কি করছিল, তাও আবার পুরুষ মানুষের ছদ্মবেশে? এই মেয়ে কি চায়? আমার কত ইচ্ছে ছিল আম দরবারের সময় মহারাজের সঙ্গে খুব ভালো সময় কাটাবো, কিন্তু এই দুষ্টু চন্দ্রাবতী সব নষ্ট করে দিল। আমাকে মহারাজকে ওর থেকে দূরেই রাখতে হবে। ও সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপের হাত ধরল আর বলল, মহারাজ চলুন না, আমরা একটু সামনের পাহাড়ে গিয়ে ঘুরে আসি। না মোহিনী, সন্ধে হচ্ছে, আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপ পালকির দিকে এগিয়ে গেল। মোহিনী মনে মনে চন্দ্রাবতীকে গালাগালি দিতে লাগলো। বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সরাইখানা এসে ফেরত এলো। ফিরে আসার পর বীরেন্দ্র প্রতাপ কাউকে কিছু না বলে সরাইখানার পিছন দিকে চলে গেল। মোহিনী ভাবতে লাগলো, মহারাজ নিজের শয়নকক্ষের দিকে না গিয়ে প্রাসাদের পিছন দিকে কেন যাচ্ছেন? নিশ্চয়ই কিছু আছে ওখানে। গন্ডগোলের গন্ধ পাচ্ছি। ওখানে চন্দ্রাবতী নেই তো? চন্দ্রাবতীর খেয়াল আসতেই মোহিনীর রাগে ঝুলে পড়ে যেতে লাগলো। তখনই সরাইখানার মালিককে দেখতে পেল। ওর সব রাগ গিয়ে পড়লো তার উপর। বলল, তুমি দেখতে পাচ্ছ না যে দিনের আলো নিভে যাচ্ছে? এক্ষুনি আলোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, মহারাজের শয়নকক্ষ সুন্দর করে সাজাও। কেশর কস্তুরি দেওয়া মদিরা এনে রাখো। আর কিছু গান বাজনার দলের ব্যবস্থা করো। উনি আমদরবার থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন। সরাইখানার মালিক সঙ্গে সঙ্গে মাথা নিচু করে জয় হুকুম মহারানীমা বলে ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আর মোহিনী মনে মনে একটা কিছু পরিকল্পনা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সরাইখানা মশাল আর প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল। চারিদিকে যেন ঝলমল করে উঠল, কিন্তু সরাইখানার একটা ফাঁকা জায়গায় ঘন অন্ধকারে ঢাকা ছিল। চন্দ্রাবতীকে সেখানেই একটা ছোট্ট কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে ও ভাবছিল, যে উদ্দেশ্য নিয়ে আজ রাজপ্রাসাদের বাইরে এসেছিলাম সেটা তো পূর্ণ হলোই না।
উল্টে আমার ছদ্মবেশ খুলে গেল। এখন আমার উপর কড়া নজর রাখা হচ্ছে। হয়তো আমার রাজপ্রাসাদের বাইরে বেরোনোর সুযোগ আর নাও হতে পারে। কিভাবে আমি মাধবের কাছে মোহর পাল্টে যাওয়ার খবর পাঠাবো? তখনই ও একটা পদশব্দ শুনতে পেল। চমকে ঘরে জানলার দিকে এগিয়ে গেল। জানালার বাইরে সোনালকে দেখতে পেল। একটা জ্বলন্ত মশাল নিয়ে ওর কাছেই আসছিল। হায় হায় মহারানী মা, আমাকে ক্ষমা করে দেবেন। আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেছিলাম, সোনাল লজ্জা পেয়ে বলল। কিন্তু আমি এত ভয় পেয়ে গেছিলাম যে ওখান থেকে পালানো ছাড়া আর কিছু ভাবতেই পারিনি। আসুন, এখন কিছু খেয়ে নিন। আমি অনেক কষ্ট করে আপনার জন্য ভোজনের ব্যবস্থা করেছি। এ কথা বলেই সোনাল নিজের অন্য হাতে ধরা খাবারের পাত্র জানালার কাছে ধরল, যাতে চন্দ্রাবতী ওর হাত বাড়িয়ে দিয়ে বাইরের থালা থেকে খাবার নিয়ে খেতে পারে। কিন্তু চন্দ্রাবতী বলল, না না সোনাল, আমার খিদে নেই। তাছাড়াও আমার দুটো হাতি বেড়ি দিয়ে বাঁধা। আর সত্যি বলতে কি, তোমার এদিকে আসা উচিত হয়নি। যদি মহারাজ জানতে পারেন তাহলে। এই কথায় সোনাল এক বিশেষ কায়দায় চোখ নাচিয়ে বলল, আরে এর জন্য চিন্তা করতে হবে না মহারানী মা। মহারাজের সৈনিকদের সঙ্গে বিশেষ বন্ধুত্ব আছে আমার। মহারাজের কাছে কোনোভাবেই খবর যাবে না। এই কথা শুনে চন্দ্রাবতী হেসে ফেলল। তখন সোনাল চিন্তিত হয়ে বলল, চিন্তা তো আমার আপনাকে নিয়েই হচ্ছে মহারানী মা। কি জানি মহারাজ আপনাকে এখন কি শাস্তি দেবেন। আমার তো ভেবেই বুক কাঁপছে। কিন্তু চন্দ্রাবতী হেসে বলল, সোনাল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, যদি মহারাজের তার ওই পছন্দের পাটরানী মোহিনীর প্রাণের চিন্তা থাকে, তাহলে উনি আমার কিছুই করতে পারবেন না। ওর কথা শেষ হতে না হতেই একজন সৈনিক দৌড়ে এসে খুব ভয় পাওয়া গলায় বলল, সোনাল, এক্ষুনি পালিয়ে যাও, মহারাজ এখানেই আসছেন। একথা শুনে সোনালের প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম হলো। ও সঙ্গে সঙ্গে মশাল সৈনিককে ধরিয়ে দিয়ে খাবারের থালা নিয়ে পালিয়ে গেল। সৈনিক সঙ্গে সঙ্গে ঘরের পাহারা দেবার জন্য দরজায় দাঁড়িয়ে পড়ল। এদিকে চন্দ্রবতী অবাক হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ এদিকে কেন আসছেন? তখনই দ্রুত পায়ে হেঁটে বীরেন্দ্র প্রতাপ এসে পৌঁছল। পাহারাদার ঝুঁকে বলল, প্রণাম মহারাজ। ওর হাত থেকে মশাল নিয়ে বীরেন্দ্র কঠিন স্বরে বলল, তালা খুলে দাও আর যাও এখান থেকে। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ সরাইখানার এই দিকে যেন কেউ আসতে না পারে, না হলে তোমাদের মাথা কেটে দেব। কাঁপা হাতে ঘরের দরজা খুলে দিয়ে ওই সৈনিক সেখান থেকে প্রাণ নিয়ে কোনো ক্রমে পালিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ ঘরে প্রবেশ করে একটা কোণে মশালটা গুজে রাখলো। তারপর চন্দ্রাবতীর দিকে তাকালো। চন্দ্রাবতীর হাত শিকলে বাঁধা ছিল, কিন্তু ও বীরেন্দ্র প্রতাপের সামনে সোজা হয়ে দাঁড়িয়েছিল। ওরে নির্ভয় দাম্ভিক দাঁড়িয়ে থাকা দেখে বীরেন্দ্র প্রতাপের রাগ আরো বেড়ে গেল। ও রাগে ছটফট করে বলল, বলেছিলাম না তোমাকে রাজমহলের বাইরে পা রাখবে না, তাহলে কেন এরকম করলে তুমি? চন্দ্রাবতী নির্ভয়ে উত্তর দিল, কেন? প্রজাদের দুঃখ দারিদ্র মেটাতে শুধু মহারাজই যেতে পারেন? মহারানীর নিজের প্রজাদের দুঃখ ব্যথা বেদনা জানার কি কোনো অধিকার নেই? ওর কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ উচ্চস্বরে বলল, তুমি শুধুমাত্র নামেই মহারানী। আমি তোমাকে মহারানীর অধিকার দিইনি, শুধু পদ দিয়েছি, কিন্তু তাও শুধুমাত্র বাধ্য হয়ে। আর তুমি তুমি তার অবাঞ্ছিত সুযোগের সদ্ব্যবহার করছো। আর একথা আমি খুব ভালো করে জানি যে রাজপ্রাসাদের বাইরে তুমি প্রজার দুঃখ বেদনা জানতে আসোনি, অন্য কোনো মতলব নিয়ে এসেছো। এখন সত্যি সত্যি বলো, কি ছিল তোমার মতলব? আর কে ছিল ওই লোকটা যার সঙ্গে তুমি সরাইখানার বাইরে লড়াই করছিলে?
তোমার সাথে তার কি সম্পর্ক? চন্দ্রবতী দৃঢ়স্বরে বলল, ওই লোকটাকে আমি চিনি না। ও এক অসহায় মেয়ের সঙ্গে অন্যায় করছিল, যার শাস্তি আমি ওকে দিয়ে দিয়েছি, ব্যাস। বীরেন্দ্র প্রতাপ ওকে আর কিছু বলতে পারল না, কারণ ও নিজেই দেখেছিল চন্দ্রবতী একটা ছোট্ট ছুরির সাহায্যে অনেকগুলো তলোয়ারের সাথে মোকাবিলা করছিল একা। কিভাবে লড়াই করছিল একজন পাকা যোদ্ধার মতো। কিন্তু চন্দ্রাবতীর এই বাহাদুরি ও ভিতরে ভিতরে সহ্য করতে পারছিল না। ও ধমক দিয়ে বলে উঠল, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? এখন তুমি যা চাইবে তাই করবে? পুরুষের ছদ্মবেশে বাজারে ঘুরবে, সরাই খাটায় ঘুরে বেড়াবে, আর আমি চুপচাপ সব সহ্য করে নেব কারণ মোহিনীর জীবন তোমার মুঠোয়? না চন্দ্রাবতী, না, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার সব অপরাধ আর ভুলের শাস্তি দেব। আর কি বললে তুমি? তুমি নিজে ঠিক করবে কাকে কি শাস্তি দেওয়া হবে? এত বড় বাহাদুর হয়ে গেছো? কিছুক্ষণ আগে যদি আমি সঠিক সময়ে না আসতাম, তাহলে ওই লোকটা তোমাকে মেরে ফেলতো। এ কথা শুনে চন্দ্রাবতী হেসে বলল, কিন্তু এর জন্য আমি খুবই দুঃখিত মহারাজ, কারণ আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে পারছি না। আমাকে বাঁচিয়ে রাখা আপনার প্রয়োজন, যাতে আপনার মোহিনী বেঁচে থাকে। চন্দ্রাবতীর এই বিদ্রুপে বীরেন্দ্র প্রতাপের রাগ আরো বেড়ে গেল। ও চন্দ্রাবতীর কাছে এগিয়ে এসে বলল, খুব অহংকার না তোমার? খুব অহংকার? চলো, এই অন্ধকার কুঠুরির মধ্যে তোমার অহংকার ভেঙে টুকরো টুকরো করে দেব আমি। এ কথা বলেই বীরেন্দ্র প্রতাপ ঝাঁপিয়ে পড়ে হাত বাড়িয়ে চন্দ্রাবতীর চুল মুঠোর মধ্যে ধরে ফেলল। চন্দ্রাবতী ব্যথায় ছটফট করে বলল, আহ বীরেন্দ্র প্রতাপ, ছাড়ো, আমার চুল ছাড়ো। ওর এই বেদনাদায়ক স্বর শুনে বীরেন্দ্র প্রতাপের হঠাৎ খুব আনন্দ হলো। সঙ্গে সঙ্গে ওর মনের মধ্যে রাগের বদলে অন্যরকম অনুভূতি জাগতে লাগলো। চন্দ্রাবতীর চুলে আরো জোরে টান দিয়ে ওকে ও নিজের কাছে টেনে আনলো। এক পলকের জন্য ও সব ভুলে গেল, কারণ মশালের আলোয় চন্দ্রাবতীর মুখ মোহিনীর মুখের থেকেও অনেক বেশি সুন্দর লাগছিল। এদিকে মোহিনী নিজের মুখের আর সর্বাঙ্গের সাজসজ্জায় ব্যস্ত ছিল। ওর ঘরে কিছু দাসী আয়নার সামনে ওকে সাজাচ্ছিল। তখনই ওর একজন বিশেষ দাসী ওর কাছে এগিয়ে এলো। ও তাকে জিজ্ঞাসা করলো, মহারাজের শয়নকক্ষের সব ব্যবস্থা করা হয়ে গেছে তো? দাসী বলল, হ্যাঁ রানীমা, গানের দলবল অনেকক্ষণ থেকে ওখানে বসে আপনার আর মহারাজের জন্য অপেক্ষা করছে। এ কথা শুনে মোহিনী চমকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি, মহারাজ এখনো নিজের শয়নকক্ষে আসেননি? তাহলে কোথায় উনি? দাসী বলল, আমি জানি না রানীমা, কিন্তু সরাইখানার এদিকে তো মহারাজকে আমি দেখলাম না। মোহিনীর তখন খুব ঝটকা লাগলো। আরো ভাবতে লাগলো, তার মানে মহারাজ এখনো সরাইখানার পিছন দিকেই আছেন, কিন্তু এতক্ষণ ওখানে কি করছেন? তখন ওর চন্দ্রাবতীর কথা মনে পড়ল। ও সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা চন্দ্রাবতী কোথায়? আর তুমি কি ওকে দেখেছো? দাসী সঙ্গে সঙ্গে জবাব দিল, ওনাকে তো দিনের বেলা মহারাজের সৈনিক গ্রেপ্তার করে এনে সরাইখানার পিছনে একটা ছোট কুঠুরিতে বন্দি করে রেখেছিল। তখন থেকে উনি ওই কুঠুরিতেই বন্দি হয়ে আছেন। এ কথা শুনে মোহিনীর মাথায় বিদ্যুৎ খেলে গেল। ও মনে মনে বলল, আচ্ছা মহারাজ কি তাহলে এখন চন্দ্রাবতীর কাছেই আছেন? কিন্তু কেন? মোহিনী এত অস্থির হয়ে উঠল যে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সরাইখানার পিছন দিকে যেতে লাগলো। কিন্তু এই দিকের দরজায় অনেক সৈনিক দাঁড়িয়েছিল, যারা সঙ্গে সঙ্গে মোহিনীর রাস্তা আটকে দিল। এত স্পর্ধা! ক্রোধের আগুনে জ্বলতে থাকা মোহিনী বলল, রাস্তা ছাড়ো,
মহারাজের সঙ্গে দেখা করব। এক সৈনিক নরম স্বরে বলল, মাফ করবেন রানীমা, মহারাজের হুকুম, যতক্ষণ না উনি ফিরে আসবেন ততক্ষণ কারোর কুঠুরির দিকে যাওয়ার অনুমতি নেই। আপনি দয়া করে ফিরে যান। মোহিনী মনে মনে ছটফট করতে লাগলো। তার মানে আমার সন্দেহ একদম ঠিক। মহারাজ মহারাজ ওর সঙ্গে দেখা করতে এসেছেন, ফিরে এসে সোজা মহারানীর কাছে চলে এসেছেন, আর এখনো এখানেই আছেন। কি জানি আজ উনি ওই চন্দ্রাবতীর মধ্যে কি এমন দেখেছেন, কি জানি। হ্যাঁ, এমন নয় তো যে উনি ওকে শাস্তি দেওয়ার ভান করছেন খালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক তাই। আরে ওই বদমাস চন্দ্রাবতী এখন ঠিক মহারাজের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমে মগ্ন হয়ে আছে। হে ভগবান! এইসব ভাবনা ওকে আরো দুশ্চিন্তায় ফেলে দিল, আর ও ভিতরে ভিতরে ছটফট করতে লাগলো। তখনই কোনো এক নারী গলার স্বর শুনতে পেল সে। সেই আওয়াজ শুনে রাগে জ্বলে পুড়ে লাল হয়ে গেল সে। এদিকে ঘরের ভিতরে চন্দ্রাবতীও ছটফট করছিল, কারণ বীরেন্দ্র প্রতাপ ওর উপর জবরদস্তি করতে শুরু করেছিল, আর চন্দ্রাবতী ওকে সমানেই বাধা দিচ্ছিল। জোর করে বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে জড়িয়ে ধরে চুম্বন করতে চাইছিল। তার এই চেষ্টা বিফল করার জন্য চন্দ্রাবতী বলছিল, আরে যেমন তোমার জন্য আমি নামমাত্র মহারানী, তেমনি তেমনি তুমিও আমার কাছে নামমাত্র মহারাজ। তোমার আমার উপর কোনো অধিকার নেই, না কোনো অধিকার নেই। বীরেন্দ্র প্রতাপ, ছেড়ে দাও আমাকে। কিন্তু বীরেন্দ্র প্রতাপ ওর পোশাক খোলার চেষ্টা করতে করতে বলল, না চন্দ্রাবতী, তুমি আমার সম্পত্তি, তোমার আর তোমার শরীরের উপর আমার সম্পূর্ণ অধিকার, আর সেটা আমি পেয়েই তবে ছাড়ব। একথা শুনে চন্দ্রাবতীর হাবভাব একেবারে পাল্টে গেল। ও বীরেন্দ্র প্রতাপের হাতে নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা, তাহলে তোমার এই অধিকার এই ছোট্ট কুঠুরির মধ্যে লুকিয়ে লুকিয়ে ফলাচ্ছ কেন? এটাকে তো কাপুরুষতা বলে, তাই না? তুমি তো বিক্রমগড়ের মহারাজ, তাহলে নিয়ে চলো আমাকে এক মহারাজের মতো সবার সামনে পুরো অধিকার আর সম্মানের সঙ্গে নিজের শয়নকক্ষে। কিন্তু এমন নয় তো যে ওই মোহিনীর ভয়ে এত সাহস দেখাতে পারছো না তুমি? চন্দ্রাবতীর কথা বিষাক্ত তীরের মতো বীরেন্দ্র প্রতাপের বুকের মধ্যে গিয়ে বিঁধল। ও রেগে গিয়ে বলল, আমি কারো বাপকেও ভয় পাই না চন্দ্রাবতী, কিন্তু তুমি আমার শয়নকক্ষের যোগ্যই নও, তাই তোমাকে তো এখানেই ধ্বংস করব আমি। ওর কথা শেষ হওয়ার আগেই এক পাহারাদার দৌড়ে এলো। তা দেখে বীরেন্দ্র প্রতাপ তাড়াতাড়ি চন্দ্রাবতীকে দূরে সরিয়ে দিল, আর রেগে আগুন হয়ে বলল, তোমার সাহস হয় কি করে আমার আদেশের অমান্য করার? তোমার কি নিজের প্রাণ প্রিয় নয়? পাহারাদার ঘাবড়ে গিয়ে বলল, মহারাজ, রানীমা হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন, ওই গলির মধ্যে উনি পড়ে আছেন। কি? বীরেন্দ্র প্রতাপ ভয় পেয়ে গেল। পোশাক পরতে পরতে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। ও দেখল কুঠুরি থেকে কিছুটা দূরে মোহিনী অচেতন হয়ে পড়ে আছে। মোহিনীর জ্ঞান হারানোর পিছনে কি কারণ ছিল? চন্দ্রাবতী কি বীরেন্দ্র প্রতাপের কবল থেকে রেহাই পেয়ে গেল, নাকি ভয় পাওয়া বীরেন্দ্র প্রতাপ মোহিনীর জ্ঞান হারানোর জন্য চন্দ্রাবতীকেই দোষী সাব্যস্ত করে তার উপর প্রতিশোধ নেবে? কি হবে বীরেন্দ্র প্রতাপের পরবর্তী পদক্ষেপ? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।